তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল স্যার। তো আজকে আমি প্রাইমারি টেট ইন্টারভিউ প্রস্তুতি পর্ব 5 অর্থাৎ পঞ্চম ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি 4টা ভিডিও দিয়েছি। তো যাই হোক, আজকেও কিন্তু আমি প্রাইমারি টেট বিষয়ক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, আর যেগুলো কিন্তু পরীক্ষক তোমাকে বারবার জিজ্ঞেস করবে। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। কোশ্চেনগুলো একটু অধ্যয়ন করলেই, একটু ভালো করে বুঝলেই, অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা কিন্তু কাটছাঁট করে এর সঠিক উত্তর দিয়ে তোমরা বেরিয়ে আসতে পারবে। আর ইন্টারভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সাবলীলতা, বাচন ভঙ্গি। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, তো তাদেরকে বলবো, যারা আমাদের সাথে ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাও, অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো। আর আমাদের ফিজ হচ্ছে ওয়ান টাইম, এবং এটা হচ্ছে ম্যানেজড বাই আ গ্রুপ অফ টিচার্স, যেখানে কিন্তু যারা তোমাদের ইন্টারভিউ নেবেন তারা প্রত্যেকেই কিন্তু সরকারি চাকরির সাথে যুক্ত, সুতরাং তাদের একটা ইন্টারভিউর অভিজ্ঞতা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি, এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম দেখো যে ভিডিওটি রয়েছে, আজকের ভিডিওর ফার্স্ট যে কোশ্চেনটি, আপনি কিভাবে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের গণিত বা অঙ্ক বা সংখ্যার ধারণা দেবেন। দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, এখানে কিন্তু অনেক বাচ্চাই, তুমি নিজের মতো করে বলবে, তবুও আমি একটা জাস্ট মানে উত্তর রেডি করেছি, রেডিমেড একটা উত্তর। এবারে একটা অঙ্ক বিভিন্ন ভাবে কিন্তু বাচ্চাদের শেখানো যায়। আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এর থেকে জিস্ট একটা তুলে নিজের মতো করে বলতে পারবে। তো দেখো, অনেক বাচ্চার কাছেই গণিত একটা ভীতির কারণ, অনেকের কাছে আবার বিরক্তির একটা সমস্যা। তো আমরা এই বিরক্তকর অধ্যায়কে একটা যে ভীত রয়েছে বাচ্চাদের মধ্যে, ভীতি, তাহলে সেই ভয়টাকে দূর করে আমরা কিন্তু সুন্দরভাবে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক শেখাতে পারবো। দেখো, তাহলে প্রথমেই কিন্তু আমাদের কি করতে হবে, বাচ্চাদের খেলা শুরু করি। সবাই খেলা শুরু করে, সেটা সবাই জানো, বাচ্চারা মাঠে খেলতে বেশি পছন্দ করে। তো আপনি জানেন যে খেলার সময় প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সংখ্যার দক্ষতা বৃদ্ধির জন্য এটা একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। তো এই নির্দেশিকাটিতে আপনার দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে সংখ্যার দক্ষতা উন্নত করার মজাদার এবং সহজ উপায়গুলি অন্বেষণ করি। যেহেতু দেখো, খেলার সময় তোমরা দেখবে যে যখন বাচ্চারা কাবাডি খেলবে, কাবাডি খেলার সময় তোমরা তাদেরকে যে সংখ্যার ধারণা সেটা দিতে পারবে। তোমরা ওইদিকে 7 জন যাও, এইদিকে 7 জন যাও, দেন এবার তোমরা কাবাডি খেলো। বা তোমার বাচ্চার স্কুলে যে উডেল রয়েছে, পেন্সিল রয়েছে, এগুলো দিয়েও তোমরা তাদেরকে কিন্তু সংখ্যার ধারণা দিতে পারো। এবার যখন যখন দেখবে যে এক জায়গায় 5টা উডেল, আর আরো 5টা দিয়ে দিলাম, হয়ে গেল 10টা, তো এক্ষেত্রে তোমরা এখানে কিন্তু যোগের ধারণা দিতে পারবে। এবার সেখান থেকে 3টা ভাঙা বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে 3টে কমে গেল, তাহলে তোমরা এইভাবে কিন্তু বিয়োগের ধারণা দিতে পারবে। এরপর ধরো, সেই উডেলগুলোকে আমি বললাম যে এখানে যতজন ছাত্রছাত্রী রয়েছে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, মানে বেঁটে দাও, যেভাবে আমরা বাচ্চাদের টিচার্স ডে, চিলড্রেন্স ডেতে সময় মিষ্টি বা চকলেট প্রদান করে থাকি, তো সেই সময় তাহলে এইভাবে তোমরা বাচ্চাদের কিন্তু ভাগ শেখাতে পারবে। ওকে, তো দেখো, এটা কিন্তু বিভিন্ন ভাবে শেখানো যায়। তোমরা নিজের মতো করে এটা চেষ্টা করবে যে কিভাবে বাচ্চাদের গণিত শেখাতে পারবে, কিভাবে সংখ্যার ধারণা দিতে পারবে, তো কিভাবে অঙ্ক শেখাতে পারবে। তো অনেকের কাছেই অঙ্ক কিন্তু একটা বিরক্তকর, একটা ভীতির কারণ। তো এই ভীতির কারণটাকে তুমি কিন্তু খুব খেলার ছলে, মজার ছলে, বাচ্চারা যেটা সবচেয়ে বেশি পছন্দ করে, তুমি কিন্তু সেই বাচ্চাদেরকে সেই জিনিসটা দিতে পারবে। তো আশা করি এর জিস্ট সম্পর্কে তোমরা মানে গ্রহণ করলে, জিস্ট তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে। তো যাই হোক, পরবর্তী যে কোশ্চেনটি আমরা আলোচনা করব, তো দেখো এখানে আছে শিক্ষা ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজনীয়তা কি। তাহলে দেখো, আমাদের তো বছর শেষে এক্সাম হয়, আমরা সামেটিভ এক্সাম বা ফর্মেটিভ এক্সাম, ফর্মেটিভ আমাদের একটা সিসি ভিডিও আসবে, যেখানে আমাদের থাকবে পিকক মডেল, আমাদের থাকবে সামেটিভ অ্যাসেসমেন্ট, আমাদের থাকবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। বছরে 3টা সামেটিভ অ্যাসেসমেন্ট করে থাকি বাচ্চাদের। এবং দেখো, আমার মতো এরকম একটা স্কুলে যদি আসতে চাও, তো তোমাকে এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার তোমাকে কিন্তু পরীক্ষকের কাছে দিতেই হবে। তো আমরা কিন্তু বাচ্চার অজান্তেই একটা এক্সাম নিয়ে থাকি, যে পরীক্ষাটার নাম হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ সারা বছর একটা বাচ্চাকে 220
218 দিন যে ওয়ার্কিং ডেজ রয়েছে, এই দিনের মধ্যে তুমি বাচ্চাটাকে কি অবজার্ভ করলে, সেটাই হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, আমরা এর একটা বিস্তর ভিডিও নিয়ে আসবো। তো আজকের যে প্রশ্নটা রয়েছে যে শিক্ষাক্ষেত্রে পরীক্ষার প্রয়োজনীয়তা কেন, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে গেলে তোমাকে জানতে হবে পরীক্ষা কাকে বলে। তাহলে পরীক্ষা জিনিসটা জানলে তোমার কাছে প্রশ্নের উত্তর দেওয়া আরো সহজ হবে। সুতরাং প্রত্যেকটা জিনিস দেখো পুরো কনসেপ্ট বেস, এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যে কোনো প্রশ্ন থ্রো করুক না কেন ইন্টারভিউয়ার, তুমি কিন্তু তার সঠিক উত্তর দিতে পারবে। তাহলে একটা পরীক্ষা বা মূল্যায়ন, একটা শিক্ষাগত মূল্যায়ন, মানে যেটা কি করে একজন শিক্ষার্থীর বা একজন পরীক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, শারীরিক সুস্থতা এবং অন্যান্য বিষয়, যেমন ধরো বিশ্বাস, ওকে, তো এগুলো কি করছে পরিমাপ করা যায় যে বাচ্চাটা কতটা জ্ঞান অর্জন করতে পারলো। মানে ধরো আমি একটা টেক্সট পড়ালাম, সেই বাচ্চাটা কতটা সেই টেক্সটটা গ্রহণ করতে পারলো। আমরা চটপট কিছু ওপেন এন্ডেড কোশ্চেন তাকে থ্রো করে দিলাম, ঠিক আছে। তো এখানে ধরো স্পট যে কুইজ গুলো রয়েছে সেগুলো আমরা তাকে থ্রো করে দিতে পারি। বাচ্চাটা কতটা নিতে পেরেছে, বাচ্চাটা কতটা গ্রহণ করতে পেরেছে, আমার কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে যে পরীক্ষার সাহায্যে শিক্ষার্থীর মানে যে জ্ঞান এবং দক্ষতার পরিমাপ করা যায়, এবং দেখো শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা, তার দুর্বলতা, তার বুদ্ধির পরিমাপ করা যায়। এবং সর্বোপরি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন শিক্ষার্থী কতটা অর্জন করতে পেরেছে, সেটা কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমেই জানতে পারি। তার মানে ধরো পরীক্ষার মাধ্যমে আমার যদি বাচ্চাটা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে আমরা বুঝবো যে আমার শিক্ষণ পদ্ধতি সার্থক লাভ করেছে। না হলে আমাকে সেই রিমিডিয়াল টেস্ট কিন্তু দিতে হবে। ধীরে 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 কিন্তু আমরা সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের কিন্তু ইন্টারভিউ আরো অনেক সহজ হয়। তো দেখো এটা হচ্ছে পরীক্ষার প্রয়োজনীয়তা। পরের দেখো যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব। ধরো তুমি ক্লাসে পড়াচ্ছ, পড়াতে পড়াতে দেখলে যে একটা ছাত্র আরেকটা ছাত্রর মাথা ফাটিয়ে দিয়েছে। তো এখানে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তো প্রথমত দেখো তোমার ক্লাসে হচ্ছে, ক্লাস চলাকালীন সময়ে মাথা ফাটিয়ে দিয়েছে, এ তো চিন্তার বিষয়। তো চিন্তার কোনো বিষয় না, এটা জাস্ট একটা ফ্রুটফুল ভাবে তুমি কিন্তু এর সমাধান করতে পারবে, এবং সুষ্ঠুভাবে আবার সেই ক্লাসের পরিস্থিতিকে সচল করে আনতে পারবে। তো যখনই দেখবে যে তোমার ক্লাসে কেউ কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে, পায়ে মেরে দিয়েছে, হাতে মেরে দিয়েছে, তো এখানে অবশ্যই একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তো প্রথম তোমাকে সেই বিশৃঙ্খলা সেটা ঠিক করতে হবে। তারপরে যে মাথা ফাটিয়ে দিয়েছে তার কি করবে, প্রাইমারি যে ট্রিটমেন্ট রয়েছে, অর্থাৎ বিদ্যালয়ে যে প্রাথমিক চিকিৎসার বাক্স রয়েছে, সেখান থেকে তুমি তার প্রাথমিক চিকিৎসা করতে পারো। এবং এরপরে যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে সেই ক্লাসে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, একটা ক্যাওস তৈরি হয়েছিল, তার কারণ অনুসন্ধান করবে, কেন বাচ্চাটা অন্যের মাথা ফাটিয়ে দিয়েছে, সেই কারণ অনুসন্ধান করে সেটাকে সমাধান করার চেষ্টা করবে। এরপরে তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন ধরো স্কুলের হেডমাস্টার, তাকে কিন্তু অবশ্যই ব্যাপারটা সম্পর্কে অবগত করতে হবে। এরপর ধরো যদি ব্যাপারটা আরো সিরিয়াস হয়ে যায়, তখন তুমি কি করবে? মাথা ফাটিয়ে দিয়েছে বাচ্চা, মানে অবচেতন হয়ে পড়ে আছে, তখন তুমি কি করবে? তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, হেডমাস্টার এবং অন্যান্য মাস্টারদের সহযোগিতায় বাচ্চাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে এডমিশন করবে, এবং সঙ্গে সঙ্গে তার গার্জেনকে ইনফর্ম করবে। এটাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। তাহলে এবং বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এইরকম যদি মানে ভবিষ্যতে না হয়, সেই বিষয়টা সম্পর্কে তাদের মানে তুলে ধরতে হবে, তাদেরকে জানাতে হবে যে ভবিষ্যতে যেন এই ধরনের স্কুলে এই ধরনের কার্যকলাপ বাচ্চাদের মধ্যে না লক্ষ্য করা যায়। ওকে, তো পরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, বর্তমানে দেখবে অভিভাবকদের মধ্যে একটা প্রাইভেট স্কুলে সন্তানদের পড়ানোর প্রবণতা বাড়ছে, তার কারণ কি? আপনি একজন শিক্ষক হিসাবে কি মনে করেন যে বাচ্চা মানে অভিভাবকরা কি করছে? আমার যে পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং দেখো এটা কিন্তু ইন্টারভিউতে মানে যে সময় তোমাকে অবশ্যই ফেস করতে হবে, এবং প্রতিটি কোশ্চেনই কিন্তু ইন্টারভিউর সময় তোমাকে ফেস করতে হবে। কেউ না কেউ কোনো স্লটে তোমরা কিন্তু এই কোশ্চেনটি পেয়ে যাবে। তো দেখো এখানে বলবে যে মানে বর্তমানে দেখবে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গজিয়ে উঠছে, রমরম করে গজিয়ে উঠছে প্রাইভেট স্কুল। তো সেখানে তো স্টুডেন্ট হচ্ছে, তো অভিভাবকদের প্রাইভেট স্কুলে ভর্তির প্রবণতা কেন? মানে এই বিষয়ে আপনার মানে একজন শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন, কেন বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে ভর্তি করছে? তো
তো দেখো দেখো বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে কিন্তু একটা ধারণা ঢুকেই গেছে যে সরকারি স্কুলে কিন্তু পড়াশোনা হয় না, ঠিক আছে। তো দেখো সরকারি স্কুলে পড়াশোনা হয় না, সরকারি স্কুলের পাঠ্যক্রম বা পাঠ্যসূচি উন্নত মানের নয়, সরকারি স্কুলে উপযুক্ত পরিকাঠামো নাই, সরকারি স্কুলে যোগ্য শিক্ষকের অভাব রয়েছে, এবং সরকারি স্কুলে পড়াশোনার পরিবেশই নেই। একটা ক্লাসে 4 থেকে 5 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকে, একটাই টিচার থাকে, এইরকম একটা কিন্তু অভিভাবকদের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে। তো এক্ষেত্রে তোমাকে বোঝাতে হবে যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী যে 30 জন ছাত্রছাত্রী পিছন একজন শিক্ষক দরকার। এবং দেখো তুমি পরিবেশটাকে এমন ভাবে গড়ে তুলবে যাতে মানে বাচ্চা তথা অভিভাবক যে প্রাইভেট স্কুল বা টিউশনের গল্প ভাবতেই পারে না। তুমি কি করবে যে রেগুলার একটা কিন্তু প্যারেন্ট টিচার্স মিটিং ডাকবে, স্কুলের উন্নতির জন্য তাদের মতামত নেবে। তো এক্ষেত্রে তোমার কিন্তু অনেক ফলপ্রসূ হবে যে অভিভাবকদের প্রাইভেট স্কুলে পাঠানোর যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কমবে। তাহলে অভিভাবকদের মধ্যে এই ধারণা ঢুকেছে যে সরকারি স্কুলের পরিকাঠামো নেই, সরকারি স্কুলে যোগ্য শিক্ষক বা শিক্ষিকা নেই, এবং সরকারি স্কুলের পাঠ্যসূচি কিন্তু অনেক টাফ। তোমাকে বোঝাতে হবে সেই ব্যাপারগুলো, এগুলো আপনার একটা ভ্রান্ত ধারণা। আপনি সরকারি স্কুলে ভর্তি করুন যেখানে যোগ্য শিক্ষক রয়েছে, পাঠ্যসূচি অনেক বিজ্ঞানসম্মত এবং যথেষ্ট পরিকাঠামো রয়েছে একটা বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে। তো পরের দেখো যে এখান থেকে তোমাকে হয়তো একটা কোশ্চেন থ্রো করতে পারে যারা ইন্টারভিউ নেবে তোমাদের। কোশ্চেনটা হচ্ছে এইরকম, কোশ্চেনটা এরকম হতে পারে যে ধরুন আপনি সরকারি চাকরি স্কুলে চাকরি পেয়ে গেলেন, আপনি আপনার বাচ্চাকে সরকারি স্কুলে পাঠাবেন না আপনি প্রাইভেট স্কুলে পাঠাবেন? তাহলে এই ধরনের প্রশ্ন তোমাকে কিন্তু ফেস করতেই হতে পারে, এবং তুমি এমন ভাবে উত্তরটা দেবে যথাযথ যে একটা কোশ্চেন থেকে যেন আর একটা কোশ্চেন বেরিয়ে আসে, তাহলে তোমার একটা উত্তর রেডি রাখলে তুমি 3 থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, এতে কিন্তু তোমার বেনিফিট। তাহলে এক্ষেত্রে তোমার সেই ধারণাটা, তাহলে আমি যখন বুঝতে পারছি যে সরকারি স্কুলের লাভটা কি, সরকারি স্কুলে যোগ্য শিক্ষক রয়েছে, পাঠ্যক্রম বিজ্ঞানসম্মত, সরকারি স্কুলের পরিকাঠামো রয়েছে, তখন আমি কেন প্রাইভেট স্কুলে বাচ্চাকে পাঠাবো? প্রাইভেট স্কুলে যেখানে যোগ্য শিক্ষক নেই, যেখানে শিক্ষকদের বা শিক্ষিকাদের যোগ্যতা বাছবিচার করা হয় না, ওদের স্কুল চললেই হলো। এবং প্রাইভেট স্কুল হচ্ছে একটা আবরণ টাইপের, ঠিক আছে, যেমন ধরো পেঁয়াজের ওপরের ছিলকা, খসে পড়লেই ভেতরে তুমি কিচ্ছু পাবে না, ঠিক আছে। তাহলে প্রাইভেট স্কুলের পরিস্থিতি বর্তমানে এই রকমই। ওকে, তো আমি চেষ্টা করব যে আমার বাচ্চাকে যেন সরকারি স্কুলেই পাঠদান বা পড়ানো হয়, এবং আমি এটাকে যথেষ্ট সাপোর্ট করি যে আমি আমার বাচ্চাকে সরকারি স্কুলেই পড়াবো। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে ছাত্রছাত্রীদের আপনি কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন। দেখো সৃজনশীলতা মানে কি, বাচ্চাদের মধ্যে তুমি ক্রিয়েটিভিটি কিভাবে তৈরি করবেন। সৃজনশীলতা কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস। বাচ্চাদের মধ্যে যদি আপনি ক্রিয়েটিভিটি না তৈরি করতে পারেন আপনার কিন্তু পড়াশোনাটা সার্থক নয়। তো সুতরাং আপনি চেষ্টা করবেন যে বাচ্চার মধ্যে কিন্তু একটা সৃজনশীলতা বোধ তৈরি হয়। তো দেখো একজন শিক্ষক হিসাবে তুমি কিভাবে বাচ্চাদের সৃজনশীলতা তৈরি করবে। তাহলে সৃজনশীলতা হচ্ছে কিন্তু একটা সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী মানে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা বাচ্চা অপর একটা বাচ্চার সাথে মিশে যে শিক্ষাটা শিখে সেটাই হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। তো এই সৃজনশীলতা প্রতিটি বাচ্চার মধ্যে কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। বাচ্চারা অলওয়েজ কিন্তু প্রাইমারি স্কুলে কি গ্রামের দিকের স্কুলগুলো লক্ষ্য করবে, বাচ্চারা কিন্তু অলওয়েজ চাপা স্বভাবের, চাপা মানে কিছু বলতে চায় না। তাহলে তোমাকে এমন পরিবেশ তৈরি করতে হবে স্কুলের মধ্যে যে বাচ্চারা খুব যে স্কুল আসার প্রতি একটা বিশাল টান থাকে, এবং বাচ্চাদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করবে ক্লাসরুমে যাতে করে বাচ্চারা অটোমেটিক সেই তার ক্রিয়েটিভিটি প্রকাশ করে। কারণ একটা জিনিস তোমরা মনে রাখবে যে সুপ্ত জিনিস কখনো কিন্তু লুকানো থাকে না, ঠিক আছে। সে তুমি যেখানেই লুকিয়ে রাখো না কেন সেটা এক সময় কিন্তু বেরিয়ে আসবে। তাহলে বাচ্চারা কিন্তু বরাবরই লাজুক, এবং এই কারণে তার সুপ্ত জিনিস কিন্তু কখনোই প্রকাশ্যে আসে না। তাহলে তুমি কি করবে বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য কি করবে, স্কুলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। তাহলে এক্ষেত্রে তুমি বুঝতে পারবে কুইজ তৈরি করবে, বিভিন্ন রকম ড্রামা তুমি অ্যারেঞ্জ করবে, সেবামূলক অনুষ্ঠান, রক্তদান শিবিরের জন্য বা মানুষকে উদ্বুদ্ধ করবে, গাছ লাগাতে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা,
ইত্যাদির মাধ্যমে কি করছে সত্য জ্ঞানকে বিকাশ ঘটানো সম্ভব। এছাড়াও বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিতর্ক সভা, কোনো বিষয়ের উপর আলোচনা, নানা রকম শিক্ষামূলক প্রতিযোগিতা, শিক্ষামূলক ভ্রমণ, এইগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চার যে সৃজনশীলতা, বাচ্চার মধ্যে যে সুপ্ত অবস্থায় ছিল, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। একজন শিক্ষক হিসাবে এটাই হচ্ছে তোমার দায়বদ্ধতা। আচ্ছা, পরের দেখো এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু ভাবনা চিন্তা করেই তোমরা কিন্তু উত্তর দেবে। তো আচ্ছা দেখো, টেট পরীক্ষায় পাস করেছো তুমি, এসেছো ইন্টারভিউর জন্য। তো এই যে দেখো, এই যে টেট পরীক্ষার গাইডলাইন কারা বানিয়েছিল, যে কারা বানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি টেট পরীক্ষা দিয়েছেন, টেট পরীক্ষায় পাস করে আজকে ইন্টারভিউ বোর্ডে এসেছেন। তো এই গাইডলাইন কে বানিয়েছিল? তো দেখো, এই যে টেট পরীক্ষার গাইডলাইন যিনি বানিয়েছিলেন বা তারা হলেন কি এনসিটিই, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। তাহলে দেখো এর কাজ কি, তাহলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, যার মানে প্রাইমারি স্কুলের শিক্ষকতার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স। তো দেখো এর কাজ হচ্ছে যে শিক্ষণ যে কলেজগুলো রয়েছে সেগুলোর গুণগত মান বৃদ্ধি করা, শিক্ষকদের বেতন পাঠক্রম মূল্যায়ন পদ্ধতি এবং ছাত্র ছাত্রীর যে ভর্তি যে সিস্টেম রয়েছে সেটার একটা নিয়ম কানুন স্থির করা। তাহলে এটাই হচ্ছে এনসিটির কাজ। তাহলে এই যে টেটের যারা গাইডলাইন বানিয়েছিল যে একজন মানে শিক্ষক হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা নির্ণয় করেছিল এনসিটি। এবং দেখো একজন শিক্ষক হতে গেলে কি পরীক্ষায় পাস করতে হবে সেটারও গাইডলাইন যারা বানিয়েছিলেন তারা হচ্ছে এনসিটিই। ওকে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। পরের দেখো যে কোশ্চেন রয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আপনি একজন শিক্ষক হিসাবে কোন কোন সহপাঠক্রম কর্মসূচি বিদ্যালয়ে মানে হচ্ছে গ্রহণ করবেন, অর্থাৎ একজন শিক্ষক হিসাবে আপনার কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলীগুলি বিদ্যালয়ে গ্রহণ করা দরকার। তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে তোমাকে জানতে হবে সহপাঠক্রমিক কার্যাবলী কোনগুলো। তো দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী হচ্ছে এমন কিছু ক্রিয়াকলাপ বা প্রোগ্রাম যা প্রথাগত শ্রেণীকক্ষের বাইরে সংগঠিত হয়, তবে কিছু কিছু উপায়ে শ্রেণীকক্ষের পাঠ্যক্রম থেকেও কিন্তু একাডেমিক শিক্ষার পরিপূরক হয়ে থাকে। তাহলে তোমাকে জানতে হবে সহপাঠক্রমিক কার্যাবলী কখনোই কিন্তু ক্লাসের ভেতরে, অর্থাৎ ক্লাসের যে চার দেওয়ালের গণ্ডি রয়েছে এখানে হয় না, চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়েই কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর যথেষ্ট রূপ পায়। তো যদিও তারা কিন্তু মানে স্কুলে বা শিক্ষার্থীরা যা শিখছে তার পরিপূরক হয়, তারা স্কুলের বাইরে এবং নিয়মিত স্কুল সময়ের পরে স্থান নিতে পারে, হয় স্কুলে বা মানে হচ্ছে বাইরের কোনো প্রতিষ্ঠানে সহপাঠক্রমিক মানে হচ্ছে কার্যক্রম সমন্বয় করতে পারে। দেখো, তাহলে এখানে সহপাঠক্রমিক কার্যাবলী দেখো বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন খেলা, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে শিশুরা যেটা বাস্তব এবং বাস্তব মানে যে অভিজ্ঞতা অর্জন করে তাকেই বলছি আমরা সহপাঠক্রমিক কার্যক্রম। অন্য কথায় তুমি বলতে পারো যে সহপাঠক্রমিক কার্যকলাপগুলি শিক্ষাবিদ ছাড়া তাদের দক্ষতা বৃদ্ধির জন্য স্কুলে শিক্ষার্থীদের দ্বারা সম্পাদিত সমস্ত ক্রিয়াকলাপকে বোঝায়। মানে পাঠদান ছাড়াও একটা বাচ্চা কোন কোন কাজে অংশগ্রহণ করছে, এই যে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্টের গল্প বলছি, এখানেই কিন্তু আমরা সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। 5টা রুব্রিক্স এর ওপর, 5টা স্টেজের ওপর বেস করে কিন্তু আমরা যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে করছি। আমরা কিন্তু মানে পরের ভিডিওতে ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, একজন শিক্ষক হিসাবে আমার যেগুলো দরকার সেটা হচ্ছে শারীরিক অনুশীলন কার্যক্রম, অর্থাৎ ব্যায়াম, খেলাধুলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যাবলী যেমন নাটক, গুণীজনদের জীবনী, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে বাচ্চাদের অংশগ্রহণ করা, যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য সপ্তাহ পালন, ওকে, গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইসব কাজে বাচ্চাদেরকে কিন্তু আমি উদ্বুদ্ধ করব এবং বাচ্চাদেরকে মোটিভেট করে আমি কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীগুলি, আমি কিন্তু যেসব কর্মসূচিগুলি যেগুলো সহপাঠক্রমিক কর্মসূচি সেগুলো কিন্তু আমি সম্পাদন করব। তাহলে এইগুলো হচ্ছে আমার সহপাঠক্রমিক কার্যাবলী। পরের দেখো কোশ্চেন রয়েছে যে ক্লাসে দেখলেন আপনি ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, তো বিশৃঙ্খলা কিভাবে থামানো যাবে, একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তাহলে আপনার ক্লাসে দেখলেন ক্লাসে প্রচুর চেঁচামেচি হচ্ছে, আপনি কি করবেন? তাহলে দেখো, দেখো শৃঙ্খলা বা ডিসিপ্লিন দেখো প্রত্যেকের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি সেটা বাচ্চাদের মধ্যে কিন্তু বোঝাবো যে এটা একটা সভ্য জীবন বজায় রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং বিদ্যালয়ের পরিবেশকে সুসংগঠিত করতে এবং শিক্ষণ শেখানোর প্রক্রিয়াকে কার্যকর করতে কিন্তু ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ শৃঙ্খলা। তুমি যদি শৃঙ্খলা বোধ না হও তুমি কিন্তু জীবনে অগ্রগতি বা ডেভেলপ করতে পারবে না।
তো দেখো এখানে আছে যে তাহলে আমি যে সব মানে যে কাজগুলো মানে নেব বাচ্চাদের ক্লাসে যে বিশৃঙ্খলা বা ক্যাওস তৈরি হয়েছিল সেগুলো বন্ধ করার জন্য, তাহলে আমি ছাত্রদের বিভিন্ন কাজে তাদেরকে ব্যস্ত রাখবো। ছাত্রদেরকে কি করব, বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম কাজ, বিভিন্ন কাজ দিয়ে ছাত্রদেরকে ব্যস্ত রাখা। পরের যেটা কাজ রয়েছে যে ক্লাসে রোমিং চালিয়ে যান, তাহলে ক্লাসে কি করব, আমি ঘুরে বেড়াবো। আমি টেবিলে বসে না পড়িয়ে আমি কি করব, ক্লাসের যে ফাঁকা জায়গাটা রয়েছে দুটো বেঞ্চের মাঝে, তাহলে সেই ফাঁকা জায়গাতে আমি কি করব, পায়চারি করব। এতে বাচ্চারা কিন্তু একটু ভয় পাবে এবং আমি ক্লাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পড়াবো। ওকে, শুরু থেকেই যে সমস্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি মোকাবিলা করব। তাহলে ধরো প্রথম থেকেই আমার ক্লাসে যে সব সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোকে আমি এড়িয়ে না গিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব। বাচ্চাদেরকে কি করব, সংগঠিত করব। বাচ্চাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করব। আমি কিছুগুলো গ্রুপে ভাগ করে দেবো যে এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ। আমি কি করব, এক একটা করে ক্লাসে এক একটা করে মনিটর করে দেবো এবং তার অ্যাসিস্ট্যান্ট মনিটর করে দেবো। তার রেসপন্সিবিলিটি অর্থাৎ তাকে দায়িত্ব কিছু চাপিয়ে দেবো যে তোমার ক্লাসে যাতে গোলমাল না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। এবং ছাত্রদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বন্ড তৈরি করব। দেখো এখানে কি, কারণ একজন টিচার হচ্ছে একটা বাচ্চার ফ্রেন্ড, একটা বাচ্চার ফিলোসফার, একটা বাচ্চার গাইড। তাহলে ফ্রেন্ড ফিলোসফার গাইড আমরা এটা তো জানি, টিচার ইজ আ ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। তো দেখো আমি বাচ্চাদের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ মনোভাবটা ক্রিয়েট করব যাতে বাচ্চা আমাকে সমস্ত কথা খুলে বলতে পারে। এবং কি করব, সর্বোপরি যে জিনিসটা করব সর্বশেষে, তাহলে সেটা হচ্ছে যে আমি কিন্তু পড়াশোনাটাকে গল্পের মাধ্যমে পড়াবো। তাহলে ধরো গল্পের মাধ্যমে পড়ালে বাচ্চাদের মধ্যে সেই মানে পড়াশোনার মানসিকতাটা তৈরি হবে, একটা অ্যাট্রাকটিভ লাগবে। দেখো হঠাৎ করে যেমন ধরো কোনো একটা তুমি গল্প বলছো, একদা এক সময় বিশাল একটা জঙ্গল ছিল, সেখানে একটা বাঘ ছিল, এই টাইপের। তাহলে বাচ্চার মধ্যে হঠাৎ করে কোনো সময় মানে ভীতির সঞ্চার হবে, আবার সেখানে আনন্দ লাগবে। এই ধরনের যদি তুমি পড়াশোনা করাও, যে হঠাৎ করে তোমার ভয়েসটা অনেক উপরে চলে যাবে, আবার দুম করে লো হবে, আবার কখনো মিডিয়াম হয়ে যাবে, তোমার মানে যে মানে সাবলীলতা, তোমার বাচন ভঙ্গি বাচ্চাকে অ্যাট্রাক্ট করে তুলবে। ছোট ছোট বাচ্চা অনুকরণ প্রিয়, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি আমার ক্লাসে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় আমি তার সমাধান করতে পারবো খুব সহজেই। ওকে, পরে দেখো যে একজন শিক্ষকের টিউশন পড়ানো আপনি কোন দৃষ্টিতে দেখবেন। তাহলে প্রথমত দেখো, একজন স্কুলের শিক্ষক তার টিউশন পড়ানোটাই অপরাধ, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই ব্যাপারটাকে কখনোই কোনো সমর্থন করব না। এবার ধরো শিক্ষকরা যদি টিউশনের প্রতি বেশি মনোনিবেশ করেন তাহলে তার স্কুলের দিকে মন থাকবে না। কারণ দেখো দু নৌকায় দাঁড়িয়ে মানে চলা যায় না, তো দু নৌকায় পা দিয়ে তুমি চলতে পারো না। হয় তোমাকে টিউশন পড়াতে হবে, না হয় তোমাকে স্কুলের উপর মনোনিবেশ করতে হবে। তাহলে দেখবে তুমি যখন বাচ্চার মানে একজন শিক্ষক যদি মানে সরকারি স্কুলের শিক্ষক যদি টিউশন পড়ানোর সাথে যুক্ত থাকে, তাহলে দেখবে তার স্কুলের প্রতি কোনো মনোনিবেশ থাকে না, স্কুলের প্রতি তিনি কর্ণপাত করেন না, সব সময় তার কিন্তু টিউশনটার প্রতিই ঝোঁক থাকে। তাহলে এর ফলে তোমরা দেখবে যে শহরাঞ্চলের যারা ছাত্রছাত্রী তাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। অন্যদিকে যারা প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রী তারা কিন্তু, যারা পুরোটাই কিন্তু বিদ্যালয়ের ওপর নির্ভরশীল, তারা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়। ওকে, তাহলে স্কুল মানে যে শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের জন্য সরকারি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও ব্যাপারটা নতুন নয়, সিপিএম সরকারের আমল থেকেই কিন্তু এটা হয়ে আসছে, যে 2005 সালে কলকাতা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা প্রচেষ্টা করা হয়েছিল। এবং দেখো শিক্ষার অধিকার আইনে 30:1 অনুপাতে শিক্ষক নিয়োগ করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। এবং মানে যে দেখো প্রাইমারি স্কুলে হচ্ছে মানে 5টা ক্লাস রয়েছে এবং অধিকাংশ ক্লাসেই মানে স্কুলেই দেখবে 2 থেকে 3টা মাস্টার, 2টো বা 3টে মাস্টার রয়েছে, যার ক্ষেত্রে এই 5টা ক্লাস তার কাছে ট্যাকেল করা কিন্তু অনেক অসম্ভব। শিক্ষার অধিকার আইন 30:1 বললেও যেহেতু 5টা আলাদা আলাদা ক্লাস রয়েছে এবং সেখানেই কিন্তু একজন শিক্ষকের কাছে পুরো স্কুলটাকে কন্ট্রোল করা মানে হচ্ছে অসম্ভব। তো তাই দেখো তো এখানে সরকারি স্কুলের পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকার অভাব থাকায় বর্তমানে অভিভাবকরা স্কুল ছাড়াও শিক্ষকদের কাছে, স্কুলের শিক্ষকদের কাছে টিউশন পড়ানোর ব্যাপারে বেশি উদ্গ্রীব প্রকাশ করছে। তাহলে এই জন্য শিক্ষকরা কিন্তু টিউশন পড়ানোর একটা সাহস পায়। তাহলে দেখো এমন একটা মানে যে পরিবেশ বা পরিকাঠামো গড়ে তোলা দরকার এবং সার্বিক ব্যবস্থার মানে যে সরকারি উদ্যোগে গড়ে তোলা দরকার, যেখানে কিন্তু শিক্ষার্থীরা স্রোতের মতো প্রাইভেট টিউশনের জন্য দৌড়াবে না।
মানে সে তার সমস্ত চাহিদা শিক্ষা কেন্দ্রেই পাবে। যদি ধরো আমরা এই ধরনের একটা পরিবেশ গড়ে তুলতে পারি যে একটা বাচ্চা সমস্ত জিনিস সে কিন্তু স্কুলেই পাচ্ছে, তাহলে সেই বাচ্চাটা কেন গড্ডলিকা প্রবাহের মতো টিউশনের কাছে ছুটে যাবে? তাহলে এটা কিন্তু প্রশ্ন করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে যে নিতে হবে। এবং দেখো এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা হচ্ছে একজন শিক্ষক হিসাবে তোমার, যে তোমার স্কুলে এমন একটা পরিবেশ গড়ে তুলো যাতে বাচ্চারা শিক্ষা ক্ষেত্রেই তার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত চাহিদা পূরণ করতে পারে, এক্সট্রা চাহিদার জন্য তার মানে যে কোনো প্রয়োজন না হয়। তাহলে একজন শিক্ষক হিসাবে আমি কিন্তু স্কুল মানে যে যে টিচারের যে টিউশন সেটার কিন্তু আমি ঘোরতর বিরোধিতা করি। তো দেখো আজকের আলোচনা হয়ে গেল। তো দেখো যারা আমাদের কাছে প্রাইমারি টেটের ইন্টারভিউ নিতে মানে প্রস্তুতি নিতে চাও, দেখো জিএস গুরু পুরুলিয়া প্রাইমারি টেট ইন্টারভিউ এ গ্রুপ অফ টিচার্স ম্যানেজ করছে। এবং দেখো এখানে তোমরা কি পাবে, তোমরা স্টাডি মেটেরিয়ালস পাবে, ডেমনস্ট্রেশন পাবে, লোয়ার ফিজ রয়েছে, অনলাইন ক্লাসেস রয়েছে, অফলাইন ডেমো রয়েছে, এবং খুব সিট কম রয়েছে, লিমিটেড সিট রয়েছে কারণ আমরা বেশি জনকে পড়াবো না। এবং ফিজ রয়েছে 899 টাকা ওয়ান টাইম। এবং যারা যোগাযোগ করতে চাও দেখো এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু কল করে বাকি সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার মানে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে নেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, শুভেচ্ছা শীঘ্রম। পরবর্তী ভিডিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। থ্যাংক ইউ।